হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকের প্রিপারেশন জোর কদমে চলছে। তো এর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম বৈদিক সাহিত্যের প্রথম পার্টে, যেখানে আমরা শুধু বেদ নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিও দীর্ঘ হওয়ার কারণে আমরা সেকেন্ড পার্ট, যেটা সূত্র সাহিত্য, সে বিষয়ে আলোচনা করিনি। তো এই সূত্র সাহিত্য নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে সূত্র সাহিত্য ঠিক কি, সূত্র সাহিত্য কাকে বলে। এ বিষয়ে যেটা গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয়, যে সাধারণ শিক্ষা নিয়ে সাধারণ মানুষ কিন্তু বেদকে পাঠ করতে পারে না, হৃদয়ঙ্গম করতে পারে না। বেদকে নির্ভুলভাবে পাঠ করতে এবং নিয়ম রীতি মেনে যাগযজ্ঞের সুষ্ঠু সম্পাদন এবং বৈদিক সাহিত্যের মূল তত্ত্ব সংক্ষেপে এবং নির্ভুলভাবে বোঝার জন্য বেশ কিছু সাহিত্য রচিত হয়েছে, যে সাহিত্যগুলোকে বলা হয় বৈদিক সাহিত্য। এই বৈদিক সাহিত্যের দুটো অংশ, একটা হচ্ছে বেদাঙ্গ এবং দ্বিতীয়টি হচ্ছে স্বরদর্শন। তো আমরা প্রথমে জানবো বেদাঙ্গ কি, এর শ্রেণী বিভাগ এবং প্রত্যেক শ্রেণীতে কি কি বিষয়ের আলোচনা রয়েছে সেইগুলো। তারপর আমরা স্বরদর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। বেদাঙ্গ বলতে বোঝায় যে বেদ পাঠের জন্য 6টি বিদ্যার প্রয়োজন হয়। এই 6টি বিদ্যাকে একসাথে বলা হয় বেদাঙ্গ। এই 6টি বিদ্যা কি কি? এই 6টি বিদ্যা হলো শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরক্ত, জ্যোতিষ ও কল্প। শিক্ষা, যার সাহায্যে শুদ্ধ উচ্চারণের সঙ্গে বেদ পাঠ করা যায়। ছন্দ হচ্ছে সেই শাস্ত্র, যে শাস্ত্রের সাহায্যে বেদের স্তোত্রগুলির ছন্দ আলোচনা করা যায় বা ছন্দগুলোকে বোঝা যায়। ব্যাকরণ, ব্যাকরণ যার সাহায্যে ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করা যায়। নিরক্ত বলতে বোঝায় যার সাহায্যে বৈদিক ভাষা তত্ত্ব সম্পর্কে জানা যায়। আর জ্যোতিষ, যাতে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং প্রভাব সম্পর্কে আলোচিত হয়েছে। এই গ্রহ নক্ষত্র বিদ্যা না জানলে বেদকে সঠিকভাবে বোঝা যায় না। আর কল্প, যাতে রয়েছে সমাজ পরিচালনার, যাগযজ্ঞ পরিচালনার নিয়মাবলীর বিস্তৃত আলোচনা। বেদাঙ্গের অন্তর্ভুক্ত যে ব্যাকরণ, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি, সেটি হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ী। ব্যাকরণের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ী। ঠিক তেমনি ছন্দের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিদান সূত্র ও পিঙ্গল সূত্র। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদিও এটাকে পরবর্তী বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু বেদের যুগেই এটা রচিত হয়নি, রচিত হয়েছিল তার চাইতে পরে। বেদের যে পদগুলো রয়েছে, সেই পদগুলোর অর্থবোধের জন্য খুব গুরুত্বপূর্ণ শাস্ত্র হচ্ছে নিরক্ত। বর্তমানে নিরক্তের মধ্যে একটা শাস্ত্র পাওয়া যায়, সেটা হচ্ছে যাস্কের লেখা একটা মাত্র নিরক্ত। বেদাঙ্গের যে 6টি শাস্ত্রের সংক্ষিপ্ত আলোচনা আমরা করলাম, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শাস্ত্র হচ্ছে কল্প বা কল্পসূত্র। এই কল্প বা কল্পসূত্রের 4টি অংশ, একটা হচ্ছে শ্রৌত সূত্র, দ্বিতীয় হচ্ছে শল্বসূত্র, তৃতীয় হচ্ছে গৃহসূত্র এবং চতুর্থ হচ্ছে ধর্মসূত্র। শ্রৌত সূত্র কি বিষয়? যে বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলী যে শাস্ত্রে আলোচনা হয়েছে, সেই নিয়মাবলী সমন্বিত শাস্ত্র হচ্ছে শ্রৌত শাস্ত্র। এই শাস্ত্রের রচয়িতাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছেন অশ্বলায়ন, সাংখ্যায়ন, আপস্তম্ভ, বৌধায়ন, হিরণ্যকেশী, ভরদ্বাজ, কাঠক, মৈত্রায়নী প্রমুখ ঋষিরা। দ্বিতীয় হচ্ছে শল্বসূত্র। এখানে কি আলোচনা পাওয়া যায়? শল্বসূত্রের বিষয় হচ্ছে যজ্ঞের বেদী, হোমাগ্নির যে আধার, সেই আধারের আয়তন, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের বিবরণ, এক কথায় বলতে গেলে জ্যামিতিক বিবরণের বর্ণনা রয়েছে। তাই এই শল্বসূত্রকে ভারতবর্ষের গণিত এবং জ্যামিতি সংক্রান্ত সবচাইতে প্রাচীনতম গ্রন্থ বলে ধরা হয়। শল্ব কথাটির অর্থ হলো মাপজোক করা সুতো বা
ফিতে। সর্বসূত্র তিনখানি, একটা হচ্ছে কাত্যায়ন সূত্র, দ্বিতীয় হচ্ছে অপস্তম্ভ সর্বসূত্র, আর তৃতীয় হচ্ছে বৌধায়ন সর্বসূত্র। কল্পের যে তৃতীয় ভাগ গৃহসূত্র, সেই গৃহসূত্রে রয়েছে গৃহী জীবনযাপনের নিয়মবিধি, দশকর্মবিধি যথা জন্মগ্রহণ, নামকরণ, শিক্ষা দীক্ষা, শ্রাদ্ধবিধি ইত্যাদি প্রতিটি বিষয়ের যে অনুষ্ঠানের যে নির্দেশ সেগুলো গৃহসূত্রে বর্ণিত আছে। বলছে এই গৃহসূত্রের রচনাকারদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সংখ্যায়ন, অশ্বলায়ন, বাজসনেয়, বৌধায়ন, আপস্তম্ভ, গভীল প্রমুখ। কল্পসূত্রের চতুর্থ ভাগ হচ্ছে ধর্মসূত্র। সমাজ এবং রাষ্ট্রীয় রীতিনীতি, বিবাহের নিয়মাবলী, সামাজিক সম্পর্ক, দেওয়ানি এবং ফৌজদারি আইন ইত্যাদি বিষয় নিয়ে এই ধর্মসূত্রের গ্রন্থ রচিত হয়েছে। এক কথায় সমাজ ও রাষ্ট্রের যে অনুশাসনগুলি প্রয়োজন সেই অনুশাসনের বর্ণনা হচ্ছে ধর্মসূত্র। ধর্মসূত্রের রচয়িতাদের মধ্যে আপস্তম্ভ, অশ্বলায়ন, বৌধায়ন, গৌতম, বশিষ্ঠ, কাত্যায়ন, হিরণ্যকশিপ প্রমুখ। এই ধর্মসূত্রগুলির উপর নির্ভর করে পরবর্তীকালে মনু সংহিতা, নারদ সংহিতা, বৃহস্পতি সংহিতা প্রভৃতি গ্রন্থ রচিত হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট যে ধর্মসূত্রগুলির উপর নির্ভর করেই মনু সংহিতা, নারদ সংহিতা, বৃহস্পতি সংহিতা ইত্যাদি সংহিতা বা স্মৃতি গ্রন্থগুলো রচিত হয়েছে। এই সংহিতাকে আবার স্মৃতি গ্রন্থ বলা হয়। ধর্মসূত্রে বর্ণিত বিষয়গুলি স্মৃতিতে বিশদভাবে আলোচিত হয়েছে, অর্থাৎ যে স্মৃতিশাস্ত্রগুলো পাই সেখানে ধর্মসূত্রের বিষয়গুলোকেই বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। ধর্মসূত্রের সংখ্যা 5খানি, মনে রাখতে হবে। ধর্মসূত্রের সংখ্যা 5খানি। গৌতম, বৌধায়ন, আপস্তম্ভ, বশিষ্ঠ ও বৈখানস, এই যে 5টি ধর্মসূত্র কিন্তু আলোচনায় আছে। নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে স্বরদর্শন। স্বরদর্শন হলো হিন্দু শাস্ত্র মতে আস্তিক দর্শনের 6টি ভাগ। অর্থাৎ আমরা বলতে পারি যে বেদের আলোচনার ফলে, অর্থাৎ বেদ পাঠের ফলে বেদের নির্যাসকে নিয়ে 6টি দর্শনের উৎপত্তি হয়েছে, যাকে স্বরদর্শন বলা হয়। যেহেতু এগুলো অর্থাৎ এই দর্শনগুলো বেদ থেকে উদ্ভূত এবং বেদকেই একমাত্র প্রামাণ্য গ্রন্থ হিসেবে এরা স্বীকার করে, তাই এই দর্শনগুলো হচ্ছে আস্তিক্য দর্শন বা আস্তিক দর্শন। ভারতীয় এই আস্তিক দর্শনের 6টি ভাগ হলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা বা মীমাংসা এবং উত্তর মীমাংসা বা বেদান্ত। এর মধ্যে বৈশেষিককে কখনো কখনো গুণাত বলেও অভিহিত করা হয়ে থাকে। গুণাত কাকে বলা হয়? যে বৈশেষিক দর্শনকে গুণাত বলে অভিহিত করা হয়। এই দর্শনগুলো বস্তুত আস্তিক্য বা আস্তিক দর্শন বলে পরিচিত। এই 6টি দর্শনের মধ্যে সাংখ্য ও মীমাংসা জগতের স্রষ্টা হিসেবে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে না। ঠিক আছে, বৈশেষিক দর্শনে সরাসরি ঈশ্বর সম্পর্কিত কোনো কথাই বলা হয়নি। আবার ন্যায় দর্শন যদিও ঈশ্বর ও আত্মার অস্তিত্বে বিশ্বাসী, এই দর্শনের মধ্যে জগতের একটা স্বতন্ত্র অস্তিত্বের কথা কিন্তু কল্পনা করা হয়েছে। অর্থাৎ বেদান্ত দর্শনে যে ঈশ্বর এবং ব্রহ্মের কথা বলা হয়েছে এবং ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা বলে প্রকাশ করা হয়েছে, আস্তিক বলে পরিচিত এই সমস্ত দর্শনগুলি সেই প্রশ্নে কিন্তু মোটেই একমত নয়। ভালো করে বোঝার ব্যাপার রয়েছে কিন্তু যে আস্তিক্য যে দর্শন, বেদান্ত দর্শনগুলো, সেই দর্শনগুলোতে ঈশ্বর এবং ব্রহ্মের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। কিন্তু সবগুলো দর্শন কিন্তু এই তত্ত্ব সম্পর্কে একমত নয়। তবে নাস্তিক দর্শনগুলির সাথে এদের মূল পার্থক্য এই হলো যে নাস্তিক দর্শনগুলো জড়বাদী, আত্মা ও ঈশ্বরের অস্তিত্বে
বিশ্বাস করে না এবং বেদকেও তারা কোনো প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করে না। একটা বিষয় যে এই যে আস্তিক্য দর্শনগুলো বেদ নির্ভর, বেদকে প্রামাণ্য বলে স্বীকার করে, কিন্তু নাস্তিক দর্শনগুলো হচ্ছে সম্পূর্ণরূপে জড়বাদী, আত্মা, ঈশ্বর এইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, এগুলোকে তারা স্বীকারও করে না এবং বেদকে তারা প্রামাণ্য গ্রন্থ বলে ধরে না। ঠিক আছে, চারবাক বৌদ্ধ ও জৈন দর্শন প্রাচীন ভারতের এক প্রকার নাস্তিক্য দর্শনের উদাহরণগুলির মধ্যে অন্যতম। বেদ ও উপনিষদের প্রামাণ্যতার উপর নির্ভর করে যে 6টি দর্শনের আবির্ভাব ঘটেছে সেগুলোকে আমরা একে একে সংক্ষেপে জেনে নেব। প্রথমেই দেখি সাংখ্য দর্শন। এর প্রতিষ্ঠাতা কপিল মুনি। এর মূল গ্রন্থ হচ্ছে সাংখ্যসূত্র। এই দর্শনের ভাষ্যকার ছিলেন বাচস্পতি মিশ্র। এই দর্শনে পুরুষ ও প্রকৃতির দ্বৈতবাদী তাত্ত্বিক ব্যাখ্যার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এই দর্শন অনুযায়ী পুরুষ ও প্রকৃতি এই দুইয়ের সংযোগে মহাবিশ্ব গঠিত হয়েছে। এটি একটি নিরীশ্বরবাদী দর্শন বলে অনেকে মনে করেন। আবার বেদের মান্যতা থাকায় এই দর্শন আস্তিক শাখার অন্তর্ভুক্ত হয়েছে। একদিকে নিরশ্বরবাদী, আবার যেহেতু বেদকে বিশ্বাস করে তাই আস্তিক শাখার অন্তর্ভুক্ত। মনে রাখতে হবে এই সাংখ্য দর্শনই হচ্ছে সবচাইতে প্রাচীনতম দর্শন। নেক্সট যোগ দর্শন। প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি। মূল গ্রন্থ যোগসূত্র। প্রধান ভাষ্যকার হলেন বেদব্যাস। সাংখ্যের মতোই এটি একটি দর্শন যা একজন ব্যক্তি ঈশ্বরের ধারণাকে গ্রহণ করে এবং যোগানুশীলনের উপর গুরুত্ব আরোপ করে। এই দর্শনে ধ্যান, সমাধি ও কৈবল্যের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই দর্শনটি অর্থাৎ যোগ দর্শনটি পতঞ্জল যোগ দর্শন নামেও পরিচিত। নেক্সট হচ্ছে ন্যায় দর্শন। এর প্রতিষ্ঠাতা ঋষি গৌতম বা মহর্ষি গৌতম। মূল গ্রন্থ ন্যায়সূত্র। ভাষ্যকার বাৎসায়ন। এই দর্শনে প্রমাণ বা জ্ঞানের উৎসের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। নৈয়ায়িকগণ অর্থাৎ ন্যায় দর্শনের যারা প্রবক্তা তারা কর্মবাদে বিশ্বাসী। নেক্সট হচ্ছে বৈশেষিক দর্শন। প্রতিষ্ঠাতা মহর্ষি কনাদ। মূল গ্রন্থ বৈশেষিক সূত্র। ভাষ্যকার ছিলেন প্রশস্তপাদ। ঠিক আছে, কি বললাম? প্রতিষ্ঠাতা কনাদ, মূল গ্রন্থ বৈশেষিক সূত্র, ভাষ্যকার প্রশস্তপাদ। নেক্সট মীমাংসা দর্শন বা পূর্ব মীমাংসা। প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী। মূল গ্রন্থ মীমাংসা সূত্র। প্রধান ভাষ্যকার সবর স্বামী। বেদের দুটি প্রধান বিভাগ পূর্বকাণ্ড বা কর্মকাণ্ড এবং উত্তরকাণ্ড বা জ্ঞানকাণ্ড। এই দর্শন পূর্বকাণ্ডের ওপর প্রতিষ্ঠিত, তাই একে পূর্ব মীমাংসা বলা হয়। মীমাংসা দর্শন কর্মবাদে ঘোরতরভাবে বিশ্বাসী, অর্থাৎ কর্মই মূল বিষয়। মীমাংসা দার্শনিক বস্তুবাদী এবং বহুত্ববাদী মরণীয়বাদ তারা গ্রহণ করে না। ঠিক আছে, লাস্ট হচ্ছে বেদান্ত দর্শন বা উত্তর মীমাংসা। এর প্রতিষ্ঠাতা ঋষি বাদ্রায়ণ। মূল সূত্র হচ্ছে ব্রহ্মসূত্র। এই দর্শন উপনিষদের ওপর অর্থাৎ বেদের জ্ঞান কাণ্ডের ওপর বা উত্তর কাণ্ডের ওপর সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত। এজন্য এর নাম হয়েছে উত্তর মীমাংসা। মধ্যযুগের পরবর্তী সময়ে হিন্দু ধর্মে বেদান্ত দর্শন প্রাধান্য বিস্তার করেছিল। ব্রহ্মসূত্রের ভাষ্যকারদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে শঙ্করাচার্য, রামানুজ, বল্লভ, নিম্বার্ক ও মাধবাচার্য। শঙ্করাচার্যের বেদান্ত ভাষ্য অদ্বৈতবাদ নামে খ্যাত। অপরদিকে রামানুজের ভাষ্য বিশিষ্ট দ্বৈতবাদ নামে খ্যাত। উভয় ভাষ্যই ব্রহ্মকে পরম সত্য বলে স্বীকার করলেও অদ্বৈত মতে জগৎ হচ্ছে মিথ্যা বা মায়া, কিন্তু বিশিষ্ট দ্বৈত মতে জগৎ ব্রহ্মের অন্তর্গত এবং ব্রহ্মের মতো পূর্ণ সত্য না হলেও মিথ্যা বা মায়া নয়। এই গেল আমাদের বেদাঙ্গ এবং স্বরদর্শনের সংক্ষিপ্ত আলোচনা।
এই বেদাঙ্গ এবং স্বরদর্শন নিয়েই সূত্র সাহিত্য গঠিত। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো অবশ্যই রিকোয়েস্ট করব। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো রকমের মন্তব্য বা একে এনরিচ করার জন্য কোনো রকমের পরামর্শ যদি কেউ দিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারো। ওকে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।